শিক্ষার্থীবৃন্দ, আমরা কোরিয়ান ভাষা শিখব। একটা ভাষা শেখার আগে সেই ভাষাটি সম্পর্কে মৌলিক কিছু ধারণা থাকা প্রয়োজন এবং আমাদের ভাষা বাংলা ভাষার সাথে এটার কি মিল আছে কি অমিল আছে সেটা জানা থাকলে আমাদের এই কোরিয়ান ভাষা শিখতে অনেকটা সহজ হবে। আসুন প্রথমে দেখা যাক ভাষা পরিবার সম্পর্কে। ভাষার বংশগত দিক থেকে বাংলা ভাষা হলো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্গত, আর কোরিয়ান ভাষা হলো আলতায় ভাষা পরিবারের অন্তর্গত। আমাদের বাংলা ভাষার কাছাকাছি অন্যান্য ভাষা হলো, অর্থাৎ এই ভাষা পরিবারের অন্তর্গত আরও কয়েকটি ভাষা হলো হিন্দি ভাষা, পাঞ্জাব ভাষা, নেপালি ভাষা। আর কোরিয়ান ভাষার ভাষা পরিবারের অন্তর্গত কিছু ভাষা হলো তুর্কি, উজবেক এবং কাজাক ভাষা। এবার আসুন উচ্চারণ। উচ্চারণ যদি আপনি ঠিক মতো করেন তাহলে যিনি শ্রোতা তিনি ভালোভাবে বুঝতে পারবেন, আর উচ্চারণের সমস্যা হলে শ্রোতা কিছুই বুঝতে পারবে না। তাহলে আপনি যতই ভালো ভাষা পারেন আপনার কথা কেউ বুঝবে না। আর উচ্চারণ ভালো করে করতে পারলে অন্যরা আপনার কথা বুঝবে। কোরিয়ান ভাষা লেখা হয় এক রকমে, আবার উচ্চারণ হয় আর এক রকমে। এই জন্য আমাদের উচ্চারণ সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে। উচ্চারণ সম্পর্কে বলার আগে আমাদের একটা জিনিস প্রথমে জানা দরকার। কোরিয়ান ভাষা সিলেবলে 3টা বর্ণমালা থাকতে পারে সর্বোচ্চ, আর সর্বনিম্ন 2টো। অর্থাৎ কোরিয়ান একটা সিলেবল সর্বনিম্ন 2টো ধ্বনি দিয়ে গঠিত হয় আর সর্বোচ্চ 3টি ধ্বনি দিয়ে গঠিত হয়। এগুলোকে আমরা বাংলা যদি বলি, প্রথমটাকে বলবো প্রাথমিক ধ্বনি, তারপরেরটাকে বলবো মধ্যধ্বনি, তারপরেরটাকে বলবো সমাপনী ধ্বনি। প্রাথমিক ধ্বনিতে সবসময় চাউম বসে, আর মধ্যধ্বনিতে সবসময় মৌম বসে, আবার সমাপনী ধ্বনিতেও সবসময় চাউম বসে। এই মধ্যধ্বনি, সমাপনী ধ্বনি, প্রাথমিক ধ্বনি এই শব্দগুলো আমরা মাঝে মাঝে বলবো আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়, সেই জন্য অগ্রিম বলে রাখলাম। সকল ভাষার মতোই বাংলা এবং কোরিয়ান ভাষায়ও চাউম আছে, মৌম আছে, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি আছে এবং স্বরধ্বনি আছে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 7টি: অ, আ, ই, উ, এ, এ, ও। এবং এই মৌলিক স্বরধ্বনির সবগুলোই দীর্ঘস্বর হিসাবে উচ্চারিত হতে পারে। তবে বাংলায় মৌলিক স্বরধ্বনি এ প্রকাশ করার কোনো বর্ণমালা নেই। কোরিয়ান ভাষায় মৌলিক স্বরধ্বনি আছে 8টি, যেমন আ, ই, উ, এ, ও, এ, অ, উ। তবে কোরিয়ান স্বরধ্বনির মাঝে উ ধ্বনিটা বাংলা ভাষায় নেই। সেজন্য আমাদের বাঙালিদের, বাংলাদেশের লোকদের উ ধ্বনিটা উচ্চারণ করতে কিছুটা কষ্ট হয়। এবং কোরিয়ান বর্ণমালাকে আমরা বলি হানগেল। সেই হানগেল উচ্চারণ করতে গেলে উ আছে। এই হানগেল লেখা নিয়ে আমাদের অনেক কষ্ট হয়, কারণ উ বাংলা ভাষা নেই। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ আছে 39টি, কোরিয়ান ভাষায় ব্যঞ্জন বর্ণ আছে 19টি, অর্থাৎ বাংলার থেকে 20টি কম আছে। বাংলা ভাষার স্পৃষ্ট ধ্বনি ও ঘর্ষণজাত ধ্বনিগুলো আবার ঘোষ ধ্বনি ও অঘোষ ধ্বনি এই 2 ভাগে বিভক্ত। কিন্তু কোরিয়ান ভাষার স্পৃষ্ট ধ্বনি ও ঘর্ষণজাত ধ্বনিগুলো কোমল ধ্বনি বা লেক্স সাউন্ড, টান টান ভাবে ধ্বনি বা টেন্স সাউন্ড, মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ স্পাইরেশন এ বিভক্ত। আমাদের বাংলা ভাষায় ল এবং র 2টি আলাদা বর্ণ আছে, কিন্তু কোরিয়ান ভাষায় এর জন্য শুধুমাত্র একটি
বর্ণ আছে র। এই র ধ্বনিটি যখন একটা সিলেবলের সমাপনী ধ্বনির জায়গা থাকে, অর্থাৎ এরপরে যখন স্টপ হয় তখন এটা ল, বাংলা ল বা এল এর মতো উচ্চারিত হয়। আর এরপরে যদি আরেকটা স্বরবর্ণ থাকে তাহলে এটা র এর মতো উচ্চারিত হয়, অথবা প্রাথমিক ধ্বনি স্থানেও এটি র এর মতো উচ্চারিত হয়। তাহলে বোঝা গেল কোরিয়ান র এই ধ্বনিটা দুইটা আলাদা স্থানে আলাদাভাবে উচ্চারিত হয়। প্রাথমিক ধ্বনি স্থানে র, অথবা সমাপনী ধ্বনি স্থানে থাকার পরও তারপরে যদি আরেকটা মৌম থাকে তাহলে সেটা র এর মতো উচ্চারিত হবে। কিন্তু সেটা সমাপনী ধ্বনি স্থানে থাকলে, এরপরে আর কোনো কিছু না বললে, নিঃশ্বাস বন্ধ করলে সেটা ল হবে। এটা বাংলার সাথে একটা বড় পার্থক্য। কোরিয়ান ভাষা সমাপনী ধ্বনিটি আনরিলিজড থাকে, অর্থাৎ নিঃশ্বাস থামাতে হয় কিছুক্ষণের জন্য হলো। অতএব সমাপনী ধ্বনির স্থানে খ, থ, প, র, ন, ম, এর মতো আনরিলিজড স্পর্শধ্বনি ও নাসিক্য ধ্বনি শুধু উচ্চারিত হতে পারে। সর্বমোট 7টি ব্যঞ্জন ধ্বনি এখানে উচ্চারিত হতে পারে, অর্থাৎ কোরিয়ান ভাষার সমাপনী ধ্বনি স্থানে 7টি ধ্বনি উচ্চারিত হতে পারে। আমরা জানি মোট ব্যঞ্জন বর্ণ আছে 19টি, তার মধ্যে 3টি ধ্বনি সমাপনী ধ্বনি জায়গায় বসতেই পারে না, লেখাও যায় না, উচ্চারিত হয় না। বাকি 16টি ব্যঞ্জন ধ্বনি সেখানে লেখা যাবে, কিন্তু উচ্চারিত হবে 7টি। বাংলা ভাষার সমাপনী ধ্বনিটি কোনো সময় আনরিলিজ থাকে, আবার কোনো সময় রিলিজড থাকে। তবে যখন আনরিলিজ থাকে তখনও কোরিয়ান সমাপনী ধ্বনিটির মতো সম্পূর্ণ আনরিলিজ থাকে না। সেই জন্য কোরিয়ান ভাষার সমাপনী ধ্বনির জায়গায় খ, খ, খ যেটাই থাকুক না কেন আনরিলিজড অর্থাৎ নিঃশ্বাস থামানো এর মতো উচ্চারিত হয়, এবং ধ্বনিগুলোর মাঝে কোনো পার্থক্য করা যায় না। কিন্তু বাংলা ভাষার সমাপনী ধ্বনি স্থানে ক, ক, খ থাকলে এবং আনরিলিজ থাকলেও সবগুলো ধ্বনির মাঝে কিছুটা হলেও পার্থক্য করা যায়। বাংলা ভাষার সামনের অক্ষরে অর্থাৎ সিলেবলের সমাপনী ধ্বনির জায়গায় ব্যঞ্জন ধ্বনি থাকলে এবং তার পেছনে স্বরধ্বনি থাকলে সামনের ব্যঞ্জন ধ্বনিটি পেছনের স্বরধ্বনির সাথে যুক্ত হয়ে অর্থাৎ হসন্ত লোপ পেয়ে উচ্চারিত হয়। উল্লেখ্য, বাংলা ভাষার সমাপনী ধ্বনির জায়গায় যে ব্যঞ্জন ধ্বনিগুলো বসতে পারে সেগুলোর সাথে স্বরধ্বনি অ যুক্তই থাকে। এখানে ব্যঞ্জন ধ্বনি বলতে সেই অধ্বনিটি লোপ পাওয়া হলন্ত ব্যঞ্জন ধ্বনিকে বোঝানো হচ্ছে। কোরিয়ান ভাষায়ও সামনের অক্ষর বা সিলেবলের সমাপনী ব্যঞ্জন ধ্বনির পেছনে স্বরধ্বনি থাকলে অর্থাৎ প্রারম্ভিক ধ্বনির স্থানটি খালি থাকলে সামনের অক্ষরের সমাপনী ব্যঞ্জন ধ্বনিটি পেছনের অক্ষরে স্বরধ্বনির সামনে অর্থাৎ প্রারম্ভিক ধ্বনির জায়গায় গিয়ে উচ্চারিত হয়। উল্লেখ্য, এই ক্ষেত্রে শুধু ব্যঞ্জন ধ্বনি তার আদি স্থানে উচ্চারিত হতে পারে, পরবর্তী অক্ষরের প্রারম্ভিক স্থানে গিয়ে উচ্চারিত হবে না। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বাংলায় নাম একটা শব্দ আছে, নেম, নাম। নাম হলে ময়ের হসন্ত আসলো, ময়ের জায়গা আমরা থেমে গেলাম, নাম। এরপরে একটা বিভক্তি এর বিভক্তি আসলো, এটাকে আমরা পড়ার সময় আলাদা করে নাম এর পড়ি না, আমরা পড়ি নামের। আমি বাংলা ভাষার কথা বলছি। বাংলা ভাষায় যখন একটা সমাপনী ধ্বনি যেটা হসন্ত আছে, যেমন নাম, এরপরে এর থাকলে এটাকে আমরা নাম এর বলি না, বলি নামের। এখানে ম এর সাথে যুক্ত হয়ে মের হয়ে গেছে। একইভাবে কোরিয়ান ভাষায় দেখুন
বাব উল আছে, আলাদা আলাদা পড়লে বাব উল, কিন্তু যখন আমরা একসাথে পড়ব তখন বাব এর নিচে সমাপনী ধ্বনি স্থানে যে বু আছে সেটা পরবর্তী সিলেবলের জিরো জায়গায়, অর্থাৎ প্রারম্ভিক ধ্বনি জায়গায় চলে যাবে, তাহলে হবে বাবুল। এরপরে দেখুন মগয় একটা শব্দ আছে, এটা ছিল মগ অ ইউ। প্রথম সিলেবলের সমাপনী ধ্বনি স্থানে গ ঘ, এই ঘ তার পরের সিলেবলের প্রারম্ভিক ধ্বনি যেটা জিরো আছে ওখানে গিয়ে উচ্চারিত হবে। কার সাথে উচ্চারিত হবে? অ এর সাথে, তাহলে হবে মগয়। বাংলা ও কোরিয়ান উভয় ভাষাতে সামনের অক্ষরের সমাপনী ব্যঞ্জনধ্বনি ও পেছনের অক্ষরের প্রারম্ভিক ব্যঞ্জনধ্বনি সাক্ষাৎ হলে সমীভবন বা সমীকরণ ঘটে, এটাকে আমরা অ্যাজিমিলেশনও বলতে পারি। কিন্তু উভয় ভাষার পার্থক্য হলো বাংলা ভাষার কিছু ক্ষেত্রে লেখার সময় সমীকরণকৃত রূপটি লেখা হয় এবং সেটাই উচ্চারণ করা হয়। যেমন উন্মুখ একটি শব্দ আছে, এটি ছিল মূলত উৎ মুখ। সামনের অক্ষরের সমাপনী ধ্বনি যেটা ইত, খণ্ডাত ইত, এর পেছনে প্রারম্ভিক ধ্বনি ম আসে। এই ইত এবং ম এর সাক্ষাতের ফলে ইত এর জায়গায় ন বসে উচ্চারিত হলো, ন বসে উচ্চারিত হলো। আবার কিছু ক্ষেত্রে লেখার সময় সমীকরণের পূর্বের রূপটি লেখা হয় এবং বলার সময় সমীকরণ করে বলা হয়। যেমন একটি শব্দ আছে পদ্ম, এটির উচ্চারণ করা হয় পদ্ম, লেখা হয় পদ্ম। সামনের অক্ষরের সমাপনী ধ্বনি দ এবং পেছনের অক্ষরের প্রারম্ভিক ধ্বনি ম, এই দুটো সাক্ষাতের ফলে পেছনের ম স্থানে দ উচ্চারিত হয়। অপরপক্ষে কোরিয়ান ভাষার ক্ষেত্রে সবসময় সমীকরণের পূর্বের রূপটি লেখা হয়, কিন্তু বলার সময় সমীকরণ করে উচ্চারণ করা হয়। যেমন লেখার সময় মাগ নে, বলার সময় মাংনে। এখানে প্রথম সিলেবলের পাচ্ছিম অর্থাৎ সমাপনী ধ্বনির জায়গায় খ আছে, সেটি তার পরের সিলেবলে প্রারম্ভিক ধ্বনি ন এর সাথে দেখা হওয়ার পরে এটা হয়ে গেছে। এছাড়া আরেকটি উদাহরণ আমরা দেখতে পারি বাপ মূল, দুটো সিলেবল আছে, প্রথম হলো বাপ, পরেরটি মূল। প্রথম সিলেবলের সমাপনী ধ্বনি হচ্ছে বু আর তার পরের সিলেবলের প্রারম্ভিক ধ্বনি মু। বু আর মু এর সাক্ষাতের ফলে বু সাউন্ডটি মু সাউন্ডে রূপান্তরিত হয়েছে। এবার আসুন বাংলা ভাষা বাক্য কিভাবে গঠিত হয় আর কোরিয়ান ভাষা বাক্য কিভাবে গঠিত হয় সেটা একটু তুলনা করে দেখি। খুবই সৌভাগ্যক্রমে বাংলা এবং কোরিয়ান ভাষার মৌলিক বাক্য গঠন একই। বাংলা এবং কোরিয়ান দুটোই SOV ফরম্যাট হয়, অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট ভার্ব হয়। প্রথমে সাবজেক্ট থাকে, তারপর অবজেক্ট থাকে, এরপরে ভার্ব আছে। কোরিয়ান ভাষায় একটা সেন্টেন্স হতে হলে সাবজেক্ট অবজেক্ট ভার্ব থাকতে হবে। কোনো সময় সাবজেক্ট যদি বসানোর প্রয়োজন না হয়, সেটা বসানোর নিয়ম নাই বা বসায় না, তাহলে বোঝা গেল সাবজেক্ট না লিখেও একটা সেন্টেন্স হতে পারে। আবার অবজেক্ট না থাকলে বা প্রয়োজন না হলে অবজেক্ট নাও থাকতে পারে সেন্টেন্সে, কিন্তু ভার্ব থাকবেই। সোজা কথা হলো কোরিয়ান ভাষার একটি সেন্টেন্সে ভার্ব থাকবেই, ভার্ব নাই এমন কোনো সেন্টেন্স হবে না। আমাদের বাংলা এবং কোরিয়ান দুটো বাক্য তুলনা করে দেখি। আমি কফি পান করি,
বাংলায় আমি কফি পান করি। আমি সাবজেক্ট, কফি অবজেক্ট, পান করি ভার্ব। কোরিয়ান ভাষায় 나는 커피를 마신다। 나는 হলো আমি, 커피를 হলো কফি, মাসিন্দা হলো পান করা। তাহলে দেখা গেল আমাদের মৌলিক বাক্য গঠনটা বাংলা এবং কোরিয়া একই, যা বাংলাদেশের লোকদেরকে কোরিয়ান ভাষা শিখতে অনেক সহায়ক। আমরা সহজে কোরিয়ান ভাষা শিখতে পারি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীগণ, আপনারাও কোরিয়ান ভাষা অনেক সহজে শিখতে পারবেন। বাংলা এবং কোরিয়ান উভয় ভাষাতেই বিশেষ্য পদ বা সর্বনাম পদকে বিশেষণ দিয়ে অলঙ্কৃত করার ক্ষেত্রে বিশেষণ পদটি বিশেষ্য পদের সামনে বসে। যেমন বাংলায় যদি বলি সুস্বাদু খাবার, এখানে খাবার হলো বিশেষ্য পদ, পেছনে আছে, আর এই খাবারকে অলঙ্কৃত করা বিশেষণ পদটি সামনে আছে, সুস্বাদু। একইভাবে কোরিয়ান ভাষায় মাসিন্নান উমশিক একটা বাক্য আছে। উমশিক হলো নাউন, এই নাউনটাকে অ্যাডজেক্টিভ দিয়ে অলঙ্কৃত করেছে, সেই অ্যাডজেক্টিভটা আছে সামনে, কি আছে, মাসিত্তা, ওর সাথে নুন লেগে মাসিন্নান উমশিক হয়েছে। তাহলে বোঝা গেল বাংলা এবং কোরিয়ার সাথে অনেক মিল আছে। প্রথম মিলটা আমরা কি পেলাম, এটা বিশেষ্য পদকে বিশেষণ পদ দিয়ে অলঙ্কৃত করার সময় বিশেষ্য পদ পেছনে থাকে, বিশেষণ পদ সামনে থাকে। এরপর ইংরেজির অ্যাট বা ইন ইত্যাদি বিশেষ্য পদের সাথে যুক্ত হয়ে স্থান বা সময় প্রকাশ করার সময় বাংলা ও কোরিয়ান ভাষা উভয় ভাষাতেই ইংরেজির বিপরীত হয়। যেমন ইংরেজি বলে অ্যাট হোম অথবা ইন কোরিয়া, কিন্তু আমাদের বাংলা কোরিয়ান ভাষায় ভিন্ন। আমরা প্রিপোজিশন না, আমরা পোস্ট পজিশন ব্যবহার করি। যেমন আমরা বলি বাড়িতে, কোরিয়ানরা বলে চিপ এসো। বাড়ি মানে হলো চিপ, একই। বাড়ির সাথে তে লেগেছে, পোস্ট পজিশন লেগেছে, বাড়ির পেছনে লেগেছে বাড়িতে। কোরিয়ান ভাষা সেম, চিপ, এটার পেছনে পোস্ট পজিশন লেগেছে এসো। কিন্তু ইংলিশ ভিন্ন, অ্যাট সামনে বসে, অ্যাট হোম বলে, ইন কোরিয়া বলে। এটাও আমাদেরকে কোরিয়ান ভাষা শিখতে অনেক সহায়ক হবে। এরপর আসুন অধিকারী ও অধিকৃত বস্তু বোঝাতে বাংলা ও কোরিয়ান উভয় ভাষাতে অধিকারী সামনে বসে, অধিকৃত বস্তু পেছনে বসে। যেমন ধরুন বন্ধুর ব্যাগ, এখানে বন্ধু হলো সম্বন্ধ পদ আর ব্যাগ হলো বিশেষ্য পদ। একইভাবে কোরিয়ান ভাষা বলে ছিনগু এ খাবাং, পেছনের খাবাংটা বিশেষ্য পদ আর সামনে ছিনগু এ সম্বন্ধ পদ। বন্ধুর পদ ছিনগু এ খাবাং, দুটোই একই গঠন। তারপরে ধরুন যেতে চাই, এই কথাটা বলার জন্য আমরা ইংরেজিতে বলি উড লাইক টু গো। এখানে অক্সিলারি ভার্বটা সামনে এসেছে এবং মেইন ভার্বটা পেছনে এসেছে, কিন্তু বাংলা এবং কোরিয়ান উভয় ভাষায় এর উল্টো। এখানে মেইন ভার্ব আগে আসবে, অক্সিলারি পিছনে আসবে। যেমন বাংলা বলি যেতে চাই, কোরিয়ানরা বলে কাগো শিপ্পায়। তাহলে যেতে চাই মানে যাওয়াটা আগে, চাইটা পরে। কোরিয়ান ভাষায় খাদাটা আগে, শিপ্তাটা পরে। আমাদের দুটোরই গঠন পদ্ধতি একই। এরপর আসুন আমরা মাঝে মাঝে নাবোধক কথা বলি, নেতিবাচক কথা বলি। সেই নাবোধক কথা কিভাবে বলবো, অর্থাৎ একটা ক্রিয়াকে, একটা ভার্বকে কিভাবে নাবোধক এই রূপান্তরিত করব। বাংলা ভাষায় নেতিবাচক বাক্য গঠন করতে অর্থাৎ নাবোধক শব্দটি ক্রিয়াপদের পরে বসে, কিন্তু কোরিয়ান ভাষায় নাবোধক শব্দ জি আন্থা ক্রিয়াপদের সামনে বসে। আবার নাবোধক শব্দ আন
ক্রিয়াপদের পেছনে বসে। তাহলে দেখা যাচ্ছে বাংলা ভাষায় একটা পদ্ধতিতে শুধু নাবোধক করা হয়, সেটা হলো নাটা আসবে ক্রিয়ার পরে, নাবোধক আসবে ক্রিয়ার পরে। আর কোরিয়ান ভাষায় দুইভাবে করা যায়, নাবোধক শব্দটা ক্রিয়ার আগেও বসতে পারে, ক্রিয়ার পরেও বসতে পারে, যদিও শব্দ দুটো একটু ভিন্ন। তবে কোরিয়ানের সাথে একটু মিল আছে আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায়। যেমন সাধারণত আমরা বলি যাই না, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলে ন যাই। তাহলে এদিক থেকেও, আঞ্চলিক ভাষার দিক থেকেও কোরিয়ানের সাথে আমাদের মিল আছে। আমরা বাংলায় বলি যাই না, যাইটা হলো ক্রিয়া আর নাটা হলো নাবোধক। কোরিয়ান ভাষা বলে খাজি আন্নেন্দা, এখানে ভাব আগে, তারপরে আছে জি আন্থা, এরপরে আনগান্দা, আনটা হলো নাবোধক, তারপরে খাদাটা হলো ক্রিয়া। এরপরে আসুন ব্যাকরণ ও অভিব্যক্তির কথা। বাংলা ভাষায় বিশেষণ দিয়ে বিশেষ্যকে অলঙ্কৃত করার সময় বিশেষণের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না, অর্থাৎ এর রূপ অপরিবর্তিত থাকে। অপরদিকে একটা বাক্যে একটা বিশেষণ পদ বিশেষের সামনে বসে সেটাকে অলঙ্কৃত করছে নাকি বাক্যের শেষে বসে কর্তাকে বর্ণনা করছে, তার উপর নির্ভর করে বিশেষণটির রূপ পরিবর্তিত হয়। আমাদের বাংলায় যেমন ধরেন, আমরা যদি বলি সে লোকটা ভালো, এখানে ভালো যে বিশেষণ সেটা ভালোই থাকছে। আর যদি বলি সে ভালো লোক, সেখানে বিশেষণটা যখন বিশেষ্য পদের সামনে আসছে তখনও ভালো, অর্থাৎ ভালো শব্দটার কোনো পরিবর্তন হচ্ছে না। সে যখন বাক্যের শেষে আছে তখনও ভালো, আর যখন সে নাউনকে বা বিশেষ্য পদকে অলঙ্কৃত করছে তখন সে ভালো। কিন্তু কোরিয়ান ভাষায় একটু ভিন্ন। কোরিয়ান ভাষায় হতে পারে 그 사람이 যোদ্ধা যদি বলি, তাহলে যোদ্ধাটা ক্রিয়া, এখানে অ্যাডজেক্টিভ পেছনে বসেছে। আর যদি বলি 그는 좋은 사람이다, সেখানে যোদ্ধাটা জো-উন হয়ে গেছে, অর্থাৎ এটা যখন ভার্ব সেন্টেন্সের পেছনে বসে কর্তাকে বর্ণনা করছিল তখন ছিল যোদ্ধা, আর যখন সে নাউনকে অলঙ্কৃত করছে তখন সেগুলো যৌন, অর্থাৎ রূপের পরিবর্তন ঘটে। এটা বাংলার সাথে একটা অমিল। এরপর কাল বা টেন্সের দিকে আসুন। বাংলা এবং কোরিয়ান উভয় ভাষাতে ক্রিয়ামূলের পেছনে কালসূচক বিভক্তি যুক্ত করে কাল প্রকাশ করা হয়। যেমন বাংলা ভাষায় আমি এখন ভাত খাইতেছি অথবা খাই, এখানে খা ক্রিয়া মূলের সাথে ইতেছি অথবা ই যুক্ত হলো, হয়ে বর্তমান বোঝালো। আর আরেকটা সেন্টেন্স বলি আমি ভাত খাইয়াছি, এটা হলো খার সাথে ইয়াছি যুক্ত হয়ে পাস্ট বোঝালো। কোরিয়ান ভাষা যদি বলে নানেন বাবুল মংনন্দা, এখানে দেখুন মগ যে ক্রিয়াটা আছে এটার সাথে নন্দা লেগে বর্তমান বোঝালো। আবার যদি বলে নানেন বাবুল মগত্তা, এখানে মগ ক্রিয়া মূলের সাথে অত যোগ হয়ে পাস্ট বোঝালো। দুই ভাষার মিল হলো আমরাও ক্রিয়া মূলের সাথে কিছু বিভক্তি যোগ করে কাল বোঝাই, কোরিয়ান ভাষাতেও ক্রিয়া মূলের সাথে কিছু বিভক্তি করে কাল বোঝায়। এরপর আসুন সম্মান দেখানো। কোরিয়ানরা কথা বলার সময় বয়োজ্যেষ্ঠদেরকে অথবা পদে যারা বড় তাদেরকে খুবই সম্মান দেখায়। বাংলাতেও একই সম্মান দেখানোর ব্যবস্থা আছে, তবে সম্মান দেখানোর পদ্ধতিটা একটু হয়তো ভিন্ন। যেমন বাংলা ভাষায় নাম পুরুষকে অর্থাৎ থার্ড পার্সনকে সম্মান দেখাতে বচন ভেদে
সর্বনাম পদের শব্দটি পরিবর্তন করা হয় এবং ক্রিয়ামূলের পেছনে সম্মানার্থক বিভক্তি যুক্ত করা হয়, তবে কর্মপদে কোনো পরিবর্তন সাধিত হয় না। যেমন ধরুন, সে ভাত খায়। আরেকটা সেন্টেন্স আছে, তিনি ভাত খান। আরেকটা সেন্টেন্স আছে, তারা ভাত খান। প্রথম সেন্টেন্সে সে থার্ড পারসন, এটা যখন দ্বিতীয় সেন্টেন্সে আসলো সম্মান দেখাতে গেলে সে হয়ে গেল তিনি। আবার এই তিনি যখন বহুবচন হলো তখন হয়ে গেল তারা। আর ক্রিয়াপদে কি পরিবর্তন ঘটল? প্রথম যখন সে বলল, ওটা সম্মান করল না, তখন খা ক্রিয়াপদের সাথে অ যোগ হলো, অয় অন্তস্থ অযোগ হলো, হয়ে গেল খায়। আবার যখন সম্মান করলো তখন খা ক্রিয়াপদের সাথে ন যোগ হলো, খান। কিন্তু দেখুন এখানে যে কর্মপদ আছে, কর্মপদ ভাত, সেই ভাতের কোনো পরিবর্তন ঘটেনি। সে ভাত খায়, তিনি ভাত খান, তারা ভাত খান, সব ক্ষেত্রেই ভাত। বাংলা এবং কোরিয়ান উভয় ভাষায় বিভক্তিমূলক ভাষা, তবে বাংলার তুলনায় কোরিয়ান ভাষায় বিভক্তির আধিক্য আছে। বাংলার ক্ষেত্রে নাম পুরুষকে সম্মান দিতে কিছু ক্ষেত্রে আলাদা সর্বনাম পদ, যেমন সে জায়গায় তিনি ব্যবহার করা হয়, কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এবং ক্রিয়ামূলের পেছনে সম্মানসূচক বিভক্তি যুক্ত করা হয়। যেমন আজ ক্রিয়ামূলের সাথে এন যুক্ত হয়, আছেন হয়। কিন্তু কোরিয়ান ভাষার ক্ষেত্রে আলাদা সর্বনাম ব্যবহার না করে সর্বনামের পেছনে সম্মানসূচক বিভক্তি যুক্ত করা হয়। যেমন আবজি বাবা, আবজিকে সম্মান দিতে পেছনে কি লাগাচ্ছে? কে, আবজি কে। খুসারাম সে লোক, এখানে সারামকে অর্থাৎ লোকটাকে সম্মান দিতে হয়ে গেল খু বুন। ভালো করে দেখুন, আবজি ঠিকই আছে, আবজি কোনো পরিবর্তন হয় নাই, সম্মান দেওয়ার জন্য শুধুমাত্র সাথে লেগেছে কে। আবার খুসারাম খু ঠিক আছে, পেছনে সারামটা বুন হয়ে গেল, এবং একই সাথে ক্রিয়ামূলের সাথে সম্মানসূচক বিভক্তি যুক্ত করা হয়। যেমন ইত্তা যে ক্রিয়ামূলটা ছিল, ক্রিয়াপদটা ছিল, সেটা ক্রিয়ামূল হলো ইত, এর সাথে অ লাগলো, আর সম্মান করার জন্য ইও লাগলো, হয়ে গেল ইস্সয়। আর যদি তুই করে বলতো তাহলে হতো ইস্স, সম্মান করলে ইস্সয়। অবশ্য কিছু ক্রিয়াপদের ক্ষেত্রে সম্পূর্ণ ক্রিয়াপদটি পরিবর্তিত হয়ে যায়। যেমন ইত্তা শব্দটা ঘেঁষিতে হবে, সম্মান না দেখালে থাকা শব্দটা থাকা বোঝানোর জন্য ইত্তা বলে, আছে বোঝানোর জন্য ইত্তা বলে, আর যখন সম্মান করবে তখন সেই ইত্তাটা শব্দটাই পরিবর্তন হয়ে ঘেঁষিতে হবে। যেমন শিক্ষক খান সনসেনিম কেস জাপসু শিমনিদা, তাহলে শিক্ষক সনসেনিম ঠিক আছে, ওনাকে সম্মান দেওয়ার জন্য পেছনে কি লাগলো? কেস। আবার বাব উল মকসিমনিদা, ওটার পরিবর্তে কি হয়ে গেল? জাপসু শিমনিদা। আর বাংলা ভাষা বললে আমি ভাত খাই, শিক্ষক ভাত খান, এখানে আমার ক্ষেত্রেও ভাত, শিক্ষকের ক্ষেত্রেও ভাত, কোনো পরিবর্তন হচ্ছে না। এরপর আসুন ঠিকানা কিভাবে লিখব। বাংলা ভাষায় আমরা ঠিকানা লেখার সময় ক্ষুদ্র এলাকার থেকে বড় এলাকার দিকে লিখি, অর্থাৎ ক্ষুদ্রটা আগে লিখি, বড়টা পরে লিখি। যেমন ধরুন আমরা প্রথমে লিখি ফ্ল্যাট নাম্বার, তারপর হাউস নাম্বার, এরপর রোড নাম্বার, এরপর ব্লক, এরপর জেলা, এরপর দেশ। আর কোরিয়ানরা উল্টা, প্রথমে লিখবে দেশের নাম, তারপরে সিটির নাম, তারপরে ডিস্ট্রিক্ট, এরপরে রোড, এরপরে লিখবে হোল্ডিংস নাম্বার। আমাদের বাংলা এবং কোরিয়ার মধ্যে ঠিকানা লেখাটা সম্পূর্ণ উল্টো।
এরপর তারিখ লিখবেন, সেখানেও বাংলা এবং কোরিয়ান উল্টো। আমরা লিখি বাংলায় দিন, মাস, সাল, আর কোরিয়ানে লেখে সাল, মাস, দিন। আমরা যদি বলি 1 জানুয়ারি 2020, তাহলে 1/1/2020 হলো, আর কোরিয়ানরা বলবে 2020-1/1, অর্থাৎ 20 সালের জানুয়ারির 1 তারিখ। এবার আসুন আরেকটা পার্থক্য দেখি। বাংলা ভাষায় অব্যতীত অন্যান্য স্বরবর্ণগুলো যখন ব্যঞ্জনবর্ণের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তখন স্বরবর্ণগুলোর পূর্ণ রূপ নয়, সংক্ষিপ্ত রূপ বা স্বর চিহ্ন ব্যবহৃত হয়। এই স্বর চিহ্নগুলো ব্যঞ্জনবর্ণের সামনে, পেছনে, উপরে, নিচে বসে। কিন্তু কোরিয়ান ভাষায় স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ বা চিহ্ন নেই এবং স্বরবর্ণ বসতে পারে ব্যঞ্জনবর্ণে শুধু ডানে বা নিচে। নিচের ছকটি দেখুন। বাংলা ভাষায় আমরা যে বলি মা, এখানে দেখুন ম এর সাথে আ কার অর্থাৎ চিহ্ন যুক্ত হয়েছে ম এর ডান পাশে। এবার যদি বলি মো, তাহলে ম এর সাথে ও কার অর্থাৎ ও এর চিহ্ন সংক্ষিপ্ত রূপ সেটা যুক্ত হয়েছে। ম এর সামনে একটা চিহ্ন, পেছনে একটা চিহ্ন, অর্থাৎ ও কারের একটা অংশ ম এর সামনে, একটা অংশ ম এর পেছনে বসলো। কিন্তু কোরিয়ান ভাষায় দেখুন মা লিখেছে মু আ, প্রথমে মু বসলো, তারপরে তার ডান পাশে স্বরবর্ণ আ বসলো। আর মো দেখুন মু উপরে বসলো আর স্বরবর্ণ ও নিচে বসলো। আমরা এর আগে বলেছি স্বরবর্ণ বসতে পারে ব্যঞ্জন বর্ণের ডানে অথবা নিচে।